চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস। আশা করছি আমার অডিও ভিডিও সব ক্লিয়ার রয়েছে, আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ইন্টারনেটের কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হচ্ছে না, একদম সব কিছু পারফেক্ট রয়েছে, একদম ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার স্যার, একদম। চলুন তাহলে শুরু করি। আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম। পার্সেন্টেজ আপনাদের অ্যারিথমেটিকের প্রথম চ্যাপ্টার এবং ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পার্সেন্টেজ। এবং পার্সেন্টেজ থেকে এর আগে আমরা 26 মানে 26টা অঙ্ক করেছি পার্সেন্টেজ থেকে। টপিক ওয়াইজ আমরা চলছিলাম, টাইপ ওয়াইজ আমরা চলছিলাম, বেশ কতগুলো টাইপস আমরা কভার করেছি সেই 26টা অঙ্কের মধ্যে। আজকে আমরা বেশ কিছু টাইপস কভার করব। অবশ্যই ক্লাস শেষ পর্যন্ত করতে হবে, কেননা এক্সামটা দেবেন আপনারা গ্রুপ সি গ্রুপ ডি, আর সেখানে ম্যাথের যে সিলেবাস সেখানে উল্লেখই রয়েছে অ্যারিথমেটিকের কোনো ক্লাস বাদই দেওয়া যাবে না। তো প্রত্যেককে বলবো ক্লাস শেষ পর্যন্ত করতে হবে। বুঝতে না পারলে একবার নয় দুইবার নয়, যতবার বুঝতে পারবেন না আমি চেষ্টা করব আর কি, কিন্তু থাকতে হবে আর কি, ক্লাসে থাকতে হবে। ক্লাস মানে এই লেফট করে আপনি যদি বেরিয়ে যান, পরে করব যদি বলেন, তাহলে আর জীবনে করা হবে না। ওইভাবেই থেকে যাবে। কেননা নতুন নতুন তো ক্লাস হচ্ছে, তাহলে নতুন নতুন আপনি নতুন ক্লাসগুলো করবেন নাকি পুরোনো ক্লাসগুলো করবেন, তাহলে সবে খিচুড়ি হয়ে যাবে আর কি। তো তার জন্য একটু কষ্ট করে হলেও লাইভের সময় লাইভটাকেই করে নিতে হবে। আর এই যে পার্সেন্টেজের যে সেকেন্ড ক্লাস, এটার কি আমার রেকর্ডিং আমার কাছে ছিল না? রেকর্ডিং তো আমি দিয়েই দিতে পারতাম, রেকর্ডিং আমি তাও দিলাম না, তারপরও আমি ক্লাস নিচ্ছি আর কি লাইভ। তো আমি কষ্ট করছি, আপনারাও একটু কষ্ট করুন আর কি। চলুন চলুন একটা মোটিভেশনাল শায়রি রয়েছে এখানে, যেহেতু পিডিএফটা আগেকার বানানো আর কি। আর এটা ওই যে আমি যখন এসএসসি জিডির জন্য পড়াতাম তখনকার বানানো এটা। তো তখন তো সব ছেলেপুলে ছিল আর কি, আর ছেলেপুলে একটু বদমাইশি ছিল, তো তাদেরকে ক্লাসে ইনভলভ রাখার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা এটা সেটা হয়ে যাবে, অফলাইনে তো সেই চলতো আর কি। তো যাই হোক, এখানে একটা মোটিভেশন আছে, কি বলছে এখানে যে তুম ব্যাঠে রাখো কিসমত কে ভরসে, ইহা দিন রাত মেহনত চল রही है। तुम बैठे रहो किस्मत के भरोसे, यहाँ तो दिन रात मेहनत चल रही है। हार कैसे मान लो मेरे यार, जब मेरा जिद का इंतज़ार मेरी माँ कर रही है। চলুন এই হচ্ছে ব্যাপার, বাদ বাকি তো সব বুঝেই গেছেন। হিন্দি কম বেশি আপনারা প্রত্যেকে বোঝেন, পড়তেও পারেন। এখন হিন্দি বোঝেন এমন প্লেয়ার খুব কমই জনই পাওয়া যাবে, যেহেতু কার্টুন তো রয়েছে। চলুন তাহলে প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি। আপনাদের আরআরবি যদি দেখেন, এসএসসি যদি দেখেন, বা আমাদের ডাব্লিউবিপি বা কেপি ডাব্লিউবি এসএসসি সমস্ত জায়গায় এই টাইপটা জিজ্ঞাসা করা হয়েছে। কি বলছে এখানে যে চিনির দাম 20% হ্রাস পাওয়ায়, চিনির দাম 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 120তে মানে 120 টাকাতে 3 কেজি চিনি বেশি কিনতে পারে। তাহলে চিনির প্রকৃত দাম কত? চিনির প্রকৃত দাম কত? চিনির দাম 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 120তে 3 কেজি চিনি বেশি কিনতে পারে। 120তে 3 কেজি চিনি বেশি কিনতে পারে, চিনির প্রকৃত দাম কত? ভীষণ ভালো টাইপ। তো আশা করছি আপনারা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসেছেন, এবং খাতা পেন নিয়ে বসতেই হবে, কিচ্ছু করার নেই। এবং পুরো যে মনোযোগটা আর কি সেটা ক্লাসের মধ্যে দিতে হবে। তাহলে আমি দিই একটু ক্লাসে অঙ্কটা শুরু করি আর কি, আপনারা মনোযোগটা দিতে থাকুন। চিনির দাম 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 120তে 3 কেজি চিনি বেশি কিনতে পারে, তাহলে চিনির প্রকৃত দাম কত? তাহলে চলুন এই অঙ্কটা করার আগে একটা গল্প বলছি। গল্পটা হচ্ছে আমার বাড়ির পাশের ওই যে মুদিখানার দোকান আছে, গোপালের দোকানটা, ওখানকার দোকান, মানে ওখানকার গল্পটা আর কি। তো মনে করুন গোপাল আছে, গোপাল আমার ছোটোবেলার বন্ধু, গোপাল হচ্ছে আমার ছোটোবেলার মানে বন্ধু আর কি। তো গোপালদের একটা কি দোকান রয়েছে? মুদিখানার দোকান আছে। মুদিখানা দোকান মানে বুঝে তো আপনারা, মুদিখানা দোকান মানে হচ্ছে যেখানে আলু চাল তেল মশলা চিনি সব পাওয়া যায়। মানে খুচরো পাওয়া যায়, সেটা হচ্ছে মুদিখানা দোকান আর কি। তো গোপালদের মুদিখানার দোকান আছে। আর আমি ছোট থেকেই দেখছি আর কি, যে গোপালদের দোকানে আমাদের বিভিন্ন যা দরকার পড়ে আর কি, আমাদের সংসারের চাল মশলা যা দরকার পড়ে সব এই গোপালদের দোকানে গিয়েই আনা হয়। গোপালদের দোকানে গিয়েই আনা হয়, এবং সেখানে গোপালটা একটা খাতা করে রেখেছে আর কি। মানে একটা নির্দিষ্ট টাকা সেখানে তারা লিখে রাখে, যখন যাই তখন গেলেই দিয়ে দেয়।
তো এরকমই মনে করুন গোপালের দোকানে আমি একদিন গিয়েছি আর কি, গোপালের সঙ্গে ভালো সম্পর্ক, গোপালের দোকানে আমি গিয়েছি, গোপালকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়েছি, কেননা সব আগে থেকে ফিক্সডই থাকে আর কি, সব ফিক্সড, যে আমি গোপালকে এত টাকা দেবো, গোপাল আমাকে এতটুকু চিনি দিবে, আমি ওটাকে নিয়ে চলে আসবো। তাহলে আমি একদিন গোপালের দোকানে গেছি আর কি, গোপালের যে দোকান রয়েছে, গোপালের যে শপ রয়েছে, সেখানে আমি গেছি। সেখানে যাওয়ার পর আমি একটা নির্দিষ্ট পরিমাণ কী দিলাম, নির্দিষ্ট পরিমাণে আমি একটা মানি দিয়েছি, মানে টাকা দিয়েছি, এবং নির্দিষ্ট পরিমাণ মানি দেওয়ার জন্য আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ কী দেবে, দ্রব্য দেবে, মানে চিনি দেবে। এবার আমি তো জানি যে আমি এই টাকাটা দিলে আমি এই চিনিটুকু পাবো আর কি, মানে প্রতিদিন এই ঘটনাটাই ঘটে আর কি। তো একই রকমভাবে আমি একদিন গিয়ে গোপালকে বললাম, এই লাও গোপাল, লাও টাকা, লাও আমাকে চিনি দাও। এবার চিনি যতটুকু দেয় ততটুকুই চিনি গোপাল আমাকে দিয়েছে। এবার সেই চিনিটাকে নিয়ে আমি যখন চলে আসছি আর কি দোকান থেকে, তখন গোপাল আমাকে ডাকছে, এই বাবু শুনো। বলছে কী হলো? আমি বলছি কী হলো গোপালদা? তা বলছে চিনির দাম কমে গেছে, চিনির দাম কমে গেছে। চিনির দাম কতটুকু কমেছে? চিনির দাম 20% কমে গেছে। চিনির দাম কতটুকু কমেছে? চিনির দাম 20% কমেছে। তাহলে চিনির দাম যদি 20% কমে, তাহলে আমি 120 এর 20% কত দেখুন তো? 120 এর 20% মানে 120তে তো 3 কেজি চিনি বেশি পাচ্ছিলাম, তাহলে 120 এর 20% আমি যদি হিসাব করি, তাহলে কত হচ্ছে? 24 টাকা। 24 টাকা। বলছে চিনির দাম কমে গেছে, তাই আমাকে বলছে, হ্যাঁ চিনির দাম কমে গেছে। এবার কতটুকু কমেছে? 20% কমে গেছে আর কি। তো 20% কমে যাওয়ার জন্য তখন গোপাল আমাকে টাকা ফেরত দিতে চাইছে, যে তাহলে 120তে তুমি তো একটা নির্দিষ্ট পরিমাণ চিনি পেতা, যেহেতু 20% দাম কমে গেছে, মানে তুমি 24 টাকা ফেরত পাবা আর কি, তাহলে 24 টাকা তুমি ফেরত নিয়ে যাও। আমাকে গোপাল তাই বলছে। বললাম না বন্ধু, আমি আর 24 টাকা ফেরত নিয়ে গেলেই তো আমি পাশে বিড়ির দোকানে ঢুকবো আর কি, তাহলে নিয়ে দরকার নেই আর কি। তুই এক কাজ কর, এই 24 টাকার আমাকে চিনি দিয়ে দে। 24 টাকার কী দিয়ে দিতে বললাম গোপালকে? বললাম 24 টাকার চিনি দিয়ে দিতে। তখন গোপাল কী করলো, আমাকে এই 24 টাকার আমাকে 3 কেজি চিনি দিয়ে দিল। টাকাটা না দিয়ে আমি বললাম আমাকে আর টাকাটা দিতে হবে না ফেরত, মানে 20% কমে গেছে, মানে কয় টাকা কমেছে? 24 টাকা কমেছে, তাহলে 24 টাকা আমাকে ফেরত দিতে যাচ্ছিলো। এবার 24 টাকা আমাকে যখন ফেরত দিতে যাচ্ছিলো, আমি বললাম না বন্ধু, আমাকে 24 টাকার ফেরত দিতে হবে না, হ্যাঁ 24 টাকা তুই চিনি দিয়ে দে আর কি। তো 24 টাকায় কী করলো, সেই 24 টাকায় 3 কেজি চিনি দিয়ে দিল। বোঝা গেল? তাহলে 3 কেজি চিনির দাম, 3 কেজি চিনির দাম যদি 24 টাকা হয়, 24 টাকা হয়, তাহলে বলুন 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম 8 টাকা। 1 কেজি চিনির দাম হচ্ছে 8 টাকা। কেমন? 1 কেজি চিনির দাম হচ্ছে 8 টাকা। এবং সানিয়া ম্যাডাম, রেশমা ম্যাডাম, সিপ্রা ম্যাডাম, দিশা ম্যাডাম প্রত্যেকেই আপনারা আনসার করছেন অপশান নাম্বার ডি, সেটা হচ্ছে 1 কেজি চিনির দাম হচ্ছে 8 টাকা। আর যারা ডি করেছেন আর কি, তাদের 0.25 নেগেটিভ ধরে নিন আর কি, ঠিক আছে? এটা অফলাইন ক্লাস করলে ওই দেখতেন ওই পোস্টটা একটু লাগাইতাম আর কি, হ্যাঁ ऐसा होगा तो फिर, हाँ ऐसा होगा तो फिर कैसे चलेगा। কি বলেছে এখানে? চিনির বর্তমান যে দাম জিজ্ঞাসা করেছে, এটা তো চিনির বর্তমান দাম না, এটা তো চিনির বর্তমান দাম। চিনির বর্তমান দাম হচ্ছে এটা 8 টাকা। মানে এখন 1 কেজি চিনির দাম কয় টাকা? এখন 1 কেজি চিনির দাম হচ্ছে 8 টাকা। আর এখানে চিনির প্রকৃত দামটা চেয়েছে, মানে প্রকৃত দামটা কত ছিল, মানে যেটা কমার আগে, মানে এই যে 8 টাকাটা হয়েছে, এটা তো 20% কমার পরে হয়েছে 8 টাকাটা, হ্যাঁ কি না? 8 টাকাটা তো 20% কমার পরে হয়েছে, তাহলে প্রকৃতটা কত ছিল? মানে 20% চিনিটার দাম কমার আগে তার দাম কত ছিল? তাহলে আমরা জানি আগে কত দাম ছিল? জানি না তো। তাহলে ধরে নিন যে আগে দাম ছিল x টাকা। আগে ক টাকা দাম ছিল? x টাকা। তাহলে এই x এর উপর থেকে 20% কমেছে, মানে এখন আছে কত? এখন আছে হচ্ছে 80/100। এখন আছে কত? 80/100, মানে 20% কমলে মানে কি? এখন আছে কত? 100-র মধ্যে 80 রয়েছে। তাহলে x টাকা আমরা আগে ধরে নিলাম, মানে প্রকৃত দাম হচ্ছে x টাকা, সেখানে 20% কমেছে মানে কি? 80/100 দিয়ে হয়েছে কত? এই 8 টাকাটা হয়েছে। তাহলে x × 80/100 = 8। এই শূন্য আর এই শূন্য কেটে দিন, এই 8 আর এই 8 কেটে দিন, মানে x = কত হবে? 10। মানে আগে কত দাম ছিল? আগে দাম ছিল হচ্ছে 10 টাকা। আগে দাম ছিল হচ্ছে 10 টাকা প্রতি কেজি, এখন 20% কমে গিয়ে দামটা হয়েছে এই 8 টাকা। তাহলে এখানে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করে, দুই রকমভাবে জিজ্ঞাসা করে। যদি জিজ্ঞাসা করে যে চিনির বর্তমান দাম কত, তাহলে আনসার এখানে 8 টাকা হবে। আর যদি বলে যে চিনির আগে কত দাম ছিল বা প্রকৃত দাম কত ছিল, তাহলে তার আনসার কত হবে? তার আনসার হবে হচ্ছে 10 টাকা। দেখুন বোঝা গেল? আমি গোপালের দোকানে গেলাম, গোপাল আমাকে
আমি গোপালের দোকানে গেলাম, গোপালকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলাম, গোপাল আমাকে নির্দিষ্ট পরিমাণ চিনি দিল, আমি চিনি নিয়ে চলে আসছিলাম। গোপাল আমাকে ডেকে বলল, বাবু শোনো, চিনির দাম কমে গেছে। আমি বললাম কতটুকু কমেছে? ও বললো যে 20% কমেছে। তাহলে 120 টাকা চিনি নিয়েছিলাম আমি, তাহলে 120 20% মানে কত? 24 টাকা, মানে 24 টাকা কমে গেছে। তো তখন সেই 24 টাকা গোপাল আমাকে ফেরত দিচ্ছিল। আমি বললাম না বন্ধু, 24 টাকার বিড়ি কেনার থেকে চিনি নিয়ে নেওয়াই ভালো। আমি বললাম 24 টাকার বন্ধু তুমি চিনি দিয়ে দাও আমাকে। তো 24 টাকায় আমাকে কতটুকু চিনি দিল? 24 টাকায় আমাকে 3 কেজি চিনি দিয়ে দিল। তাহলে 24 টাকায় 3 কেজি চিনি পাচ্ছি, মানে 3 কেজি চিনির দাম 24 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত? 8 টাকা। এটা হচ্ছে বর্তমান দাম। এটা হচ্ছে বর্তমান দাম। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করে আগে দাম কত ছিল, তাহলে আগে দাম ছিল X টাকা, যে 20% কমেছে মানে কি 80/100 হয়েছে, তো তারপরে 8 টাকা হয়েছে। তাহলে X এর ভ্যালু বের করলাম আমরা, 10 পেলাম। হ্যাঁ স্যার, প্রকৃত দামটা দেখে নিন। হ্যাঁ, প্রকৃত দাম, তবে এটা ম্যাডাম বড় টার্ম আর কি, ঠিক আছে, প্রকৃত দাম আর কি, এগুলো তো দেখতে হবে ম্যাডাম। এগুলো না দেখলে হবে? এক্সাম হলে তো আরও একটা প্রেশার কাজ করবে, তখন ভালো প্রশ্নে ভুল করে চলে আসবেন। চলুন 1 নম্বর প্রশ্ন, টাইপ আশা করছি ক্লিয়ার। যদি টাইপ ক্লিয়ার হয়ে যায়, পরের প্রশ্ন আপনারা আলোচনা করুন। চালের দাম 20% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 385-তে 3.5 কেজি চাল বেশি কিনতে পারে, তাহলে চালের প্রকৃত মূল্য কত? তাহলে চালের প্রকৃত মূল্য কত? চালের দাম 20% হ্রাস পেয়েছে, তার জন্য আমি 385-তে 3.5 কেজি চাল বেশি কিনতে পারছি, তাহলে চালের প্রকৃত মূল্য, এখানেও প্রকৃত মূল্যই জিজ্ঞাসা করছে। সঞ্জিশা ম্যাডামের আনসার আসছে অপশন নাম্বার বি। তাহলে কী হয়েছে? চালের দাম 20% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 385-তে 3.5 কেজি চাল বেশি কিনতে পারছে। তাহলে কতটুকু কমেছে চালের দাম? 20% কমেছে। তাহলে 385 এর 20% বের করে নিন। তাহলে 385 এর 20%, তাহলে 20/100, এটাকে কেটে দিন 20 দিয়ে 5, এটাকে 5 দিয়ে কেটে দিন, মানে 5 7 35, 5 7 35, 5 7 35, মানে 77 টাকা কমে গেছে না? কত টাকা কমেছে? 77 টাকা কমে গেছে। তাহলে এই 77 টাকা কমে যাওয়ার জন্য 77 টাকায় আপনি কয় কেজি চিনি পাচ্ছেন, এই চাল পাচ্ছেন? 3.5 কেজি। তাহলে 77 টাকায় যদি আপনি 3.5 কেজি যদি চাল পান, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে 3.5 কেজি চালের দাম যদি 77 টাকা হয়, 77 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম কত? তাহলে 77/3.5 বলুন, তাহলে 1 কেজি চালের দাম কত হচ্ছে? দশমিক তুলে দিন, তার জন্য উপরে একটা শূন্য পেয়ে যাবেন। 22। চলুন ক্যালকুলেশন করে নেবেন, সেটা হচ্ছে কত? 22 টাকা। তাহলে এখন 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম হচ্ছে 22। এটাকে ডিরেক্টলি কাটুন, যদি কাটতে অসুবিধা হয় এটাকে 5 দিয়ে কাটুন, তাহলে 7 হবে। এটাকেও একই রকমভাবে 5 দিয়ে কাটুন, 5 দিয়ে কাটলে 5 একে 5, তারপর 2 7 27, মানে 5 5 25, 5 5 25, তারপর হচ্ছে 4 5 20, তারপর এটাকে 7 দিয়ে কেটে দিন, মানে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, মানে হচ্ছে 22। তাহলে এখন 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম হচ্ছে 22 টাকা। আপনাকে কি জিজ্ঞাসা করেছে? যে চালের প্রকৃত মূল্য, তাহলে প্রকৃত মূল্য ধরে নিন X টাকা। কতটুকু, কত পার্সেন্ট কমেছে? 20%, মানে আছে কত এখন? 80/100 রয়েছে। এবার এটা কমার পরে দামটা কত হয়েছে? 22 টাকা। তো এখান থেকে ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিন। পরে যদি দেখি আর কি, পরে কি আর কাটা যাচ্ছে? চলুন, এখানে একটা 10 পেয়ে গেছেন, মানে আর কাটার দরকার নেই। তাহলে এখানে যদি এবার কোনাকুনি গুণ লাগান,
আচ্ছা কেটে দিতে পারেন, এটাকে 4 দিয়ে কাটুন, এই 2 দিয়ে কাটুন, তাহলে এটা হবে 4, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে, এটা 5, মানে 4x ইকুয়াল টু 110। তাহলে 4x ইকুয়াল টু 110, তাহলে x ইকুয়াল টু কত হবে 110/4, তাহলে 110/4 মানে কোনটা? অপশন ডি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নেবেন, 110/4 মানে হচ্ছে 27.50, অপশন ডি। 27.50। তাহলে দেখুন টাইপস কি বোঝা গেল। বাকি অঙ্ক একদম করে 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 একদম জিকে করে ফেলতে হবে, পার্সেন্টেজে প্রচুর টাইপ হয়। ক্লিয়ার স্যার? যদি ক্লিয়ার হয়ে যায় নেক্সট অঙ্ক আপনারা করুন। কি বলছে এখানে, মিসলেনিয়াস প্রিলিমস 2019, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। তাহলে আপেলের ডজন প্রতি কত, 8 টাকা, 12 টাকা, 10 টাকা, নাকি এদের কোনোটি নয়? আপেলের ডজন প্রতি মানে এখানে বর্তমান দামটাই জিজ্ঞাসা করেছে, যে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, আপেলের ডজন প্রতি কত? স্যার আমার নেটওয়ার্ক খুব সমস্যা হচ্ছে, বাকিদেরও কি একই পরিস্থিতি নাকি ঠিক আছে? না স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে তো ম্যাডাম আমার এখান থেকে সমস্যা নেই, মানে আমার এখানেও বেশ কয়েকদিন থেকে ইন্টারনেটের সমস্যা তো চলছে, এর আগের দিনেও খারাপ পরিস্থিতি ছিল, তার আগের দিনও ছিল, মানে আবহাওয়া খারাপ, একটু থেকে থেকেই বৃষ্টি হয়। আমাদের এখানে কারেন্ট অফের জন্য আরো সমস্যা। আচ্ছা সে তো ম্যাডাম হবে আর কি, ঠিক আছে, পশ্চিমবঙ্গে বসবাস করছেন, এইটুকু যারা সহ্য করবেন না, এটা কি হতে পারে? চলুন, আমাদের ওখানে তো বৃষ্টি না পড়ার আগেই কারেন্ট চলে যায়, পরে আর আসে না, অনেকক্ষণ পরে আসে। চলুন তাহলে এখানে কি করেছেন, যে আপেলের মূল্য 20% হ্রাস পেয়েছে, তার জন্য 50 টাকায়, তাহলে 50-এর 20% কত? তাহলে 50-এর 20% আপনি ছেড়ে দিন, 50-এর 10% কত? 50-এর 10% 5 টাকা, তাহলে 50-এর 20% 10 টাকা। এগুলো এগুলো তো আর ওই খাতায় লিখলে হবে না, না, এগুলো তো মুখে করতে হবে, যে 50-এর 20% হচ্ছে 10 টাকা, 50-এর 20% কত, 50-এর 20% হচ্ছে 10 টাকা। তো এবার 10 টাকায় আপনি কি করছেন, 1 ডজন, 10 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল আমি পেতে পারছি, তাহলে 1 ডজন মানে কয়টা, 1 ডজন মানে হচ্ছে 12টা। তাহলে আপেলের ডজন প্রতি এখানে অপশন নাম্বার সি করছেন আপনারা, বি করছেন? আপেলের ডজন প্রতি কত এখন? 10 টাকা। 10 টাকা, তাহলে অপশন নাম্বার সি। আপেলের ডজন প্রতি অপশন নাম্বার সি। চলো, কিছুই ছিল না। এখন এটা যদি আগে বলতো তাহলে করতে হতো, যে আগে ছিল এক্স টাকা, তারপর 20% কমলো, মানে 80/100 হলো, যে তারপর 10 টাকা হলো। আমাদের এখানেও স্যার একবার গেলে আর আসে না। গ্রামাঞ্চলে বাড়ি ম্যাডাম নাকি শহরের দিকে? গ্রামাঞ্চলে বাড়ি হলে তো একটু হবেই, শহরের দিকে হলে আপনার যাবে কিন্তু চলে আসে তাড়াতাড়ি। আচ্ছা গ্রামে স্যার, তাহলে একটু হবেই, গ্রামে স্যার ওই জন্য আসে না। চলুন নেক্সট টাইপ, তাহলে আমরা আজকে ফার্স্ট টাইপ করে নিলাম, আশা করছি ক্লিয়ার প্রত্যেকের। পরবর্তী টাইপ বলছে যে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একজন পরিবার কয়লার ব্যবহার 20% কমালো, তাহলে পরিবারটির কয়লার খরচ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? মনে করুন কয়লা, কোন একটা পরিবার কয়লা ব্যবহার করছিল আর কি, এক সেকেন্ড, হ্যালো, আচ্ছা আমি তো ক্লাসে আছি, তুমি আমাদের ওই নাম্বারটাতে ফোন করো, দিয়ে স্যারের সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ
তো তাহলে এখানে ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা এরকমটাই ঘটেছে যে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একজন পরিবার কয়লার ব্যবহার 20% কমালো, তাহলে পরিবারটির কয়লার খরচ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। মনে করুন একটা মধ্যবিত্ত পরিবার, আর মধ্যবিত্ত পরিবার মানে বুঝতেই পারছেন আর কি, ওদের সব কিছু একদম হিসেব করেই চলতে হয়। হিসেবের বাইরে হয়ে গেলেই খুব কঠিন। তো তারা একটা নির্দিষ্ট পরিমাণ কি করছে, কয়লা ব্যবহার করছে, এবং সেভাবেই তাদের বাকি সমস্ত হিসাবপত্র চলে, যে তাহলে 20 টাকার কয়লা, তাহলে 20 টাকা যদি কয়লা হয় তাহলে আরও 20 টাকা হচ্ছে আরও অন্যান্য দ্রব্য আর কি, এভাবে সব ভাগ করা থাকে আর কি। আর বাকিটা বন্ধনে দিতে হবে আর কি, আর একটা এলআইসিতে থাকে, এলআইসিতে দিতে হবে, বিভিন্ন জিনিস থাকে আর কি। তো একটি পরিবার এরকমই মনে করুন একটা কয়লা ব্যবহার করছে, একটা নির্দিষ্ট পরিমাণ কয়লা ব্যবহার করছে। তো সেই কয়লার দাম 20% বৃদ্ধি পেয়ে গেছে, মানে কয়লার দাম ছিল 100 টাকা, বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 120 টাকা হয়ে গেছে। এবার যদি কয়লার দাম যদি বেড়ে যায়, তাহলে এই কয়লার দাম বেড়ে যাওয়া মানে কি, এখানে তাহলে এই 20 টাকা এক্সট্রা দিতে হবে, প্রতি মাসে 20 টাকা এক্সট্রা দিতে হবে। আর 20 টাকা যদি এক্সট্রা যদি দেওয়া হয়, তাহলে আমার যে মাসের যে 2 বান্ডিল বিড়ির যে খরচ, সেটা আর উঠবে না এখান থেকে, 20 টাকা এক্সট্রা এখান থেকে চলে যাবে। তো এখন তাহলে করতে হবে আমাকে কি, এখন করতে যেটা হবে, এই 20 টাকাকে বেশি না দিয়ে কয়লাটাকে কমিয়ে দাও আর কি, কয়লাটাকে কমিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল আর কি। কয়লার দাম বাড়ালে বাড়বে, আমি কয়লা কমিয়ে দেবো আর কি। যেমন দেখবেন আপনারা মাঝে মধ্যে এগুলো করেন আর কি, ছোটোবেলায় দু একটা জায়গায় সম্ভবত করেছিলাম, এক্স্যাক্ট মনে নেই, মনে করুন দোকানে কোনো কিছু আনতে দিয়েছে আর কি, তো আনতে দেওয়ার পর হয়তো 5 টাকা দিয়েছে আর কি, ঠিক আছে, মনে করুন 10 টাকা আমাকে দিয়েছে, 10 টাকা দেওয়ার পর বলছে যে 100 গ্রাম চিনি নিতে আর কি, 100 গ্রাম চিনি নিতে বলেছে, আর আমাকে 5 টাকার একটা কুরকুরে খেতে বলেছে আর কি। মানে আগে বলেছে যে 100 গ্রাম চিনি নিবি, তারপরে যে 5 টাকাটা বাঁচবে সেটা তুই যা ইচ্ছা তাই নিবি আর কি। এবার আমি দোকানে গিয়ে দেখলাম, ঠিক আছে, যে চিনির দাম 5 টাকা থেকে 6 টাকা হয়ে গেছে, চিনির দাম কী হয়ে গেছে, 5 টাকা থেকে 6 টাকা হয়ে গেছে। তখন আমি কী করি বলুন তো, আমি বলি কুরকুরিটা আগে দাও, চিনি তুমি কম দাও তাও ভালো, 5 টাকা যা হবে তুমি সেটাই দাও, আমার অত দেখে লাভ নাই, 5 টাকা আমাকে কুরকুরিটা আগে দাও, বা যা দেবা দাও, যেটা আমি নেবো আর কি ওটা দাও, আর তোমাকে চিনি ওই 100 গ্রাম দিতে হবে না, 5 টাকা যা হবে তাই দাও, এরকম থাকে আর কি। তো এখানেও ব্যাপারটা ওটাই ঘটেছে আর কি, কয়লার দাম বেড়ে গেছে, তাহলে আমরা কয়লার টাকা ওখানে বাড়াচ্ছি না, কয়লার ব্যবহারটাই কমিয়ে দিচ্ছি। তাহলে এখানে আপনারা ওই যে সাকসেসিভ মেথড লাগিয়ে দেবেন এই ধরনের অঙ্কে। তাহলে 100 টাকা ছিল 120 হয়ে গেছে, তার মানে কয়লাটা মনে করুন আপনি 100 কেজি ব্যবহার করতেন, তাহলে আপনাকে এখন 20% কমিয়ে দিতে হবে, 80 কেজি আপনাকে ব্যবহার করতে হবে প্রতি মাসে। এবার এখানে আপনি ওই সাকসেসিভই লাগিয়ে দেবেন। এবার সাকসেসিভ কি, সাকসেসিভ হচ্ছে আপনাদের বলা হয়েছে কি ছিল ওটা, যে বৃদ্ধি পেয়েছে, মানে প্রথমে বৃদ্ধি পেয়েছে মানে কি +20, তারপর 20% কমিয়ে দিয়েছি আর কি, তার মানে -20। তাহলে +20 -20 প্লাসে মাইনাসে মাইনাস হয়, 20 × 20/100, এই 0 এই 0 কেটে দিন, তাহলে +20 আর -20 মানে আলটিমেটলি কী হচ্ছে, মনে করুন 20 টাকা আছে, আর 20 টাকার আমি কিছু একটা খেয়ে নিয়েছি আর কি, তাহলে এখন আপনার কাছে 0 টাকা আছে, বা আমার কাছে 0 টাকা আছে, আর এখানে -4 টাকা ধার হয়ে গেছে, তার মানে 4% হ্রাস, তাই তো আমাকে কি করতে হবে, 4% হ্রাস করতে হবে। আনসার করবেন অপশান নাম্বার সি, আমাকে 4% হ্রাস করতে হবে। বলুন বোঝা গেল কিনা। যেমন একই রকমভাবে আরও অঙ্ক হয়ে থাকে, দেখবেন যে মনে করুন কোনো একটা শপ রয়েছে, সেখানে মনে করুন টিভি, ফ্রিজ, এসি এগুলো বিক্রি হচ্ছে না, বা কোনো কসমেটিক বিক্রি হচ্ছে না, তো সেখানে সেই দোকানদার কি লাগিয়ে দেয়, যে এত% ছাড় দিলাম আর কি, এত% ছাড় দেওয়ার ফলে তার দোকানের বিক্রি এত% বেড়ে গেল, 20% সে দোকানে ছাড় দিয়েছে আর কি, প্রত্যেকটা জিনিসের উপর 20% করে ছাড় দিয়েছে, আর ছাড় দেওয়ার জন্য তার বিক্রি যেটা আগে ছিল আর কি, তার চেয়ে 20% বিক্রি 20% বেড়ে গেছে, তাহলে 20% ছাড় দেওয়ার জন্য 20% বিক্রি বেড়ে গেছে, তাহলে ওখানেও সেই একই রকমভাবে আমরা সাকসেসিভ লাগাবো। আশা করি বোঝা গেল, বোঝা গেলে একটু জানান। আর আমি তো লেফট হয়ে গেছি, আমি একটু জয়েন করে নিই, নাহলে তো আবার কমেন্টে দেখতে পাবো না। আপনি খুব
আপনি খুব সিম্পল সিম্পল কি সিম্পল ম্যাডাম? তো অ্যাকচুয়ালি লেফট হয়ে গেছিলাম, তো পরে তো কমেন্ট দেখতে পাইনি আর কি। চলুন তাহলে 4 নম্বর অঙ্ক গেল আর কি। 4-এর পর হচ্ছে 5 নম্বর অঙ্ক, একই রকম অঙ্ক। কি বলছে? ওই যে ফ্যানের দাম 20% হ্রাস করা হয়েছিল। মনে করুন কোনো দোকানে ফ্যান বিক্রি হচ্ছে, তো ফ্যান বিক্রি হচ্ছে না ভালো, মানে ফ্যানের দোকান আছে, ফ্যান ভালো বিক্রি হচ্ছে না আর কি, ভালো কোম্পানির ফ্যান নেই আর কি, ঠিক আছে, তাহলে বিক্রি থোড়ি হবে। তো ফ্যানের দাম 20% হ্রাস করা হয়েছিল, তখন ফ্যানের বিক্রি 40% বৃদ্ধি পেয়েছিল। তাহলে টাকায় বিক্রিতে কি প্রভাব পড়েছিল? টাকায় বিক্রিতে কি প্রভাব পড়েছিল? তাহলে তো স্যার আমার কমেন্টটাও দেখতে পাইনি। আচ্ছা, আমি দেখতে পাইনি, ঠিক আছে, তার জন্য আমি দুঃখিত। আরেকবার একটু কমেন্টটাকে টাইপ করে দিন, ঠিক আছে? হ্যাঁ, ভোট নিয়ে ম্যাথগুলো স্যার একটু প্রবলেম হচ্ছে। ভোটের ম্যাথেও কোনো অসুবিধা আছে নাকি? ম্যাথে অসুবিধা নেই ম্যাডাম, কিন্তু ভোট দিতে গেলে আপনার অসুবিধা হতে পারে আর কি। পঞ্চায়েত ভোট যদি দিতে যান আর কি, সম্ভবত বাঁকুড়া আর কি, বাঁকুড়াতে পঞ্চায়েত ভোট দিতে গেলে হয়তো বা অসুবিধা আছে, কিন্তু ভোটের অঙ্ক করতে গেলে কোনো অসুবিধা নেই, ও সব হয়ে যাবে। চলুন শেষে একবার করে দিচ্ছি। তাহলে এখানে ওইটাই ঘটেছে যে যখন ফ্যানের দাম 20% হ্রাস করা হয়েছিল, তখন ফ্যানের বিক্রি 40% বৃদ্ধি পেয়েছিল। টাকায় বিক্রিতে কি প্রভাব ছিল? এটা হচ্ছে সেই মানে শপিং মলের চৈত্র সেল। এটা দেখবেন ওদের ওখানে তো বিক্রি হয় না, তো ওরা কী করে, জিনিসের দাম 20% কমিয়ে দেয়। জিনিসের দাম কী করে, জিনিসের দাম 20% কমে দেয়। আর জিনিসের দাম যেই 20% কমাবে, আর আমাদের মতো ছেলেগুলো যেখানে যায় সেই দাম কমেছে, তার মানে এবার যেতে হবে আর কি, তাই না? আমাদের মানে যেটার জন্য ওয়েট করি আর কি, সেটা হচ্ছে ওইটা আর কি। তাছাড়া এমনি তো শপিং মলে তো জীবনে যায় না আর কি কোনো কিছু কিনতে আর কি, গেলেও এটা আর কি। আর একটা জিনিসে যাই, যদি খুব গরম লাগে তাহলে তো এসি চলে না, একটু ঘুরে আসি আর কি, ওখানে তো আবার লিফট থাকে আর কি, সিঁড়িও থাকে না, বেশ আরামই লাগে উঠতে। চলুন এটার আনসার আপনারা করুন প্রত্যেকে, বাকি সব আলোচনা হচ্ছে কোথায় কি করা যাবে না যাবে। স্যার ক্লাসটা রেকর্ড দেবেন প্লিজ, আমার স্ক্রিনটা বারবার অফ হয়ে যাচ্ছে, ভালো বুঝতে পারছি না এবার। তাহলে 20% হ্রাস করা হয়েছিল মানে কি -20, তারপর বৃদ্ধি পেয়েছে মানে কি +40, তাহলে মাইনাসে প্লাসে -20 ইন্টু এই 40/100, এই 00 কাটুন, এই 00 কাটুন, তাহলে -20 আর +40 মানে আলটিমেটলি কত হচ্ছে আপনার, এখানে +20 থাকছে আর এখানে -8, তার মানে আলটিমেটলি আপনার +12 থাকছে, মানে 12% আপনার লাভ হয়ে যাচ্ছে। বাকি যেটা লেখা আছে যে টাকায় বিক্রিতে কি প্রভাব ছিল, এটা আপনাকে একটু মাথাটাকে ঘোরানোর জন্য বা ডাইভার্ট করার জন্য লিখে দিয়েছে। অঙ্ক ওইটাই আনসার করবেন, অপশান নাম্বার বি, 12% বৃদ্ধি, যেটা আমাদের শপিং মলে করে থাকে আর কি। মানে কিছু বিক্রি না হওয়ার চেয়ে 12% তো লাভ হোক আর কি, এই জন্যই শপিং মলে দেখবেন চৈত্র সেলটা তারা লাগায় আর কি, কেননা জানে একটু ডিসকাউন্ট করে দিলেই খরিদ্দার বেরিয়ে যাবে। তাহলে ডিসকাউন্ট যাক না একটু, আলটিমেটলি আমার তো সেই লাভই হচ্ছে, লোকসান থোড়ি হচ্ছে। নেক্সট প্রশ্ন, চলুন এই প্রশ্ন আপনাদের করানো হয়েছে যে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। এই অঙ্ক আপনাদের করা আছে না, অ্যালিগেশানে আমি করিয়ে রেখেছি, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশানে। তাহলে এই অঙ্কগুলো কি আমি স্কিপ করে চলে যাবো? তাই 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ক্লার্কশিপ 2019 ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। তাহলে মনে করুন এই হচ্ছে একটা দ্রবণ, সেখানে 300 গ্রাম চিনির দ্রবণ রয়েছে,
এবং সেখানে 40% চিনি আছে, তাহলে 40% চিনি থাকলে বাকি 60% কি আছে, বাকি 60% জল আছে আর কি। 40% যদি চিনি থাকে তাহলে বাকি 60% জল রয়েছে। তাহলে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে, তাহলে আমি মনে করুন আরও একটা দ্রবণ আছে, আরও একটা বালতি আছে, আমি কি মিশ্রিত করার কথা এখানে বলছে, এখানে বলছে যে চিনি মিশ্রিত করার কথা বলছে। এখানে আপনি এটাকে অনুপাত লাগিয়েও করতে পারেন, বোথ আর কারেক্ট, আপনি যেভাবে করতে পারেন করবেন আর কি। তো এখানে আমি যদি চিনি মেশাই আর কি, তাহলে 100%ই চিনি মেশাবো। আর যদি জল মেশাই তাহলে 0% জল মেশাবো। দিয়ে মেশানোর পর কী ঘটবে, 50-50 হয়ে যাবে আর কি, এটাও 50 হবে, এটাও 50 হবে, 50-50 হয়ে যাবে। এবার এখান থেকে এদের অ্যালিগেশন করে অনুপাতটাকে বের করে নিন, যে কোনো একটাকে নিয়ে অ্যালিগেশন করুন। চিনিকে যদি নিয়ে অ্যালিগেশন করি তাহলে 40 আর 50-এর ডিফারেন্স কত, 10। এখানে চিনি কোনটা, 100টা চিনি, তাহলে 100 আর 50-এর ডিফারেন্স কত, 50। এই 0 কাটুন, তার মানে 5:1। তাহলে এই 5 যে অনুপাতটা পেলাম, এই 5 অনুপাতের মানই হচ্ছে এই 300, হ্যাঁ কি না? কেননা এখানে আমি যে অনুপাত দুটো পাবো, এই অনুপাত দুটো হচ্ছে এই পাত্র দুটির অনুপাত। তাহলে 5 অনুপাত মানেই 300, তাহলে 1 অনুপাত মানে কত, 1 অনুপাত মানেই হচ্ছে 60। তাহলে আমাকে 60 গ্রাম চিনি মিশ্রণ করতে হবে। আমাকে কি করতে হবে, আমাকে 60 গ্রাম চিনি মিশ্রণ করতে হবে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক আছে, তাহলে একই রকমভাবে আপনারা করে নেবেন। এবং আমি এই অঙ্কের সমস্ত টাইপ, অ্যালিগেশনের সমস্ত টাইপ আমি করিয়ে রেখেছি। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি রয়েছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের কী হবে, 25% হবে। আপনার বেসিক নিয়ম আছে, অ্যালিগেশন মেথড লাগাতে পারেন, আপনি রেশিওকে কাজে লাগিয়েও সমাধান করতে পারেন, আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি করবেন। চলুন একই অঙ্ক, 9 মিলি লোশনে 50% অ্যালকোহলযুক্ত 9 মিলি লোশনে কত পরিমাণ জল মেশালে অ্যালকোহলের পরিমাণ 30% হবে। মানে এখানে এটা যেহেতু শতাংশের কনসেপ্ট আছে না, সেহেতু অঙ্কগুলোকে শতাংশের এখানে রাখা হয়েছে। চলো 9 নম্বর অঙ্কের দিকে আমরা যাব। মিসলেনিয়াস প্রিলিমস 2019 বলছে এক্স এর মাসিক আয় হচ্ছে 25,000, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% যায় গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সময় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়? চলুন আনসার করুন আপনারা। বলুন হয়েছে আনসার? চলুন দেখুন, এখানে অঙ্কে কিছুই বলেনি। আপনি এবার এই অঙ্কেটাতে ওই যদি 25,000কে যদি একটু দেখেন আর কি, বা ওটাকে নিয়ে যদি আপনি ক্যালকুলেশন করতে চান, যে তার মাসিক আয় হচ্ছে 25,000, সে শিক্ষা খাতে ব্যয় করে কত, শিক্ষা খাতে ব্যয় করে হচ্ছে 10% টাকা, বাকি আয়ের 20% যায় তার গৃহ খাতে, তারপর বাকি আয়ের 15% জমা করে সে সময় এবং স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। এবার এখানে যদি আপনাকে জিজ্ঞাসা করতো যে তার আয়ের কত টাকা, যদি বলতো যে কত টাকা ব্যয় হয়, খাবার ও জামা কাপড়ে, যদি প্রশ্ন এটা করতো যে কত টাকা
ব্যয় হয় জামা কাপড়ে, খাবার ও জামা কাপড়ে। যদি এটা আপনাকে জিজ্ঞাসা করতো তাহলে এটার জন্য আপনি কি করতেন, 25,000কে লিখে দিন যে 25,000 টাকা আমার মোটাই, সেখান থেকে আমার 10% ব্যয় হয়ে যাচ্ছে, তার মানে থাকছে কত, 90/100। তারপর আমি শিক্ষা খাতে 10%, বাকি আয়ের 20% যাচ্ছে গৃহ খাতে। গৃহ খাতে মানে হচ্ছে অন্য জায়গায় যাচ্ছে সংসার চালাতে। তাহলে আছে কত, 80/100। তারপরে কি বলছে, তারপরে আবার 15% সময় এবং স্কিমে মানে দিচ্ছি আমরা, ঠিক আছে, স্কিম আছে এবং আর কি আছে, হ্যাঁ স্কিমে আমরা দিচ্ছি 15%, মানে আছে কত, 85/100। এটাকে ক্যালকুলেশন করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, যে টাকাটা পাবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার যে তার কাছে আর কত, মানে সে কত টাকা এই তার খাবার এবং জামা কাপড়ে দিয়ে থাকে, এটা ক্যালকুলেশন করলে। আর এখানে জিজ্ঞাসা করেছে দেখুন যে কত শতাংশ, তাহলে কত শতাংশ যদি বলে তাহলে আপনাকে এইসব এত ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। 10% কী করছে, 10% সে ব্যয় করছে শিক্ষা খাতে, তাহলে -10 করে দিন। তারপর 20% গৃহ খাতে, মানে কি -20 করে দিন। তাহলে আগে দুটো ক্যালকুলেশন করে নিন, মাইনাসে প্লাস 10 × 20/100, তাহলে -10 আর -20 কত হচ্ছে, -30, আর এখানে প্লাস কত হবে, প্লাস হবে 2, মানে এখানে -28 আপনি পেলেন। তারপর আবার 15% করে নিন, মানে -15। তারপর আবার কি করবেন, -15 এখান থেকে করে নিন, তাহলে মাইনাসে কী হবে, প্লাস হবে, মাইনাসে প্লাস 28 × 15/100। এটাকে 5 দিয়ে কাটলে 3, এটাকে 5 দিয়ে কাটলে 20, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 14, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 10, মানে 3 × 14 = 42, মানে হচ্ছে 4.2। তাহলে -28 আর -15 কত হচ্ছে টোটাল, -28 আর -15 -43, -43 থেকে যদি আমরা 4.2 বাদ দিয়ে দিই, প্লাস তো 4.2, 43 থেকে 4.2 বাদ দিয়ে 38.8, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে 38.8 সে এই 3টে জিনিসে ব্যয় করে, আপনার ব্যয় এই শিক্ষা খাতে, আর হচ্ছে গৃহ খাতে, আর হচ্ছে স্কিমে, এই 38.8। তাহলে বাকি আর কত থাকছে, তাহলে 100 থেকে এটাকে বাদ দিয়ে দিন, 100 থেকে এটা বাদ দিয়ে দিন, তাহলে কত হবে, তাহলে বাকি হচ্ছে আপনাদের এই যে এইটা 61.2%। তাহলে 61.2%টা সে জামা কাপড়ে খরচ করছে, বোঝা গেল? যদি বলতো কত টাকা, তাহলে এই ক্যালকুলেশনটা করতাম যে কত টাকা সে সেখানে দিচ্ছে খাবার এবং জামা কাপড়ে, তাহলে এই ক্যালকুলেশনটা করতাম। কিন্তু বলছে যে কত শতাংশ, তাহলে সাকসেসিভ লাগিয়ে দিন আর কি, সে একই রকমভাবে সেই 3টে ছাড় দেওয়ার যে সমতুল্য ছাড় কত আর কি, 3টে ছাড় দেওয়ার পর সমতুল্য ছাড় কত, এখানেও সেটাই করেছে ও, 10%, 20%, 15% এভাবে সে খরচা করেছে, মানে এটার সমতুল্য যদি খরচা করতো তাহলে কত হতো, তাহলে এটার আনসার কী হবে, 60.2%। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। 10 নম্বর প্রশ্নে কি বলছে, যে পিটার তার আয়ের 10% সঞ্চয় করে, 2 বছর পরে যখন তার আয় 20% বৃদ্ধি পায়, তখন সে আগের সমপরিমাণ টাকা সঞ্চয় করে, শতকরা কী হারে তার ব্যয় বেড়েছে। আচ্ছা, শতকরার অঙ্ক কি খুব কঠিন লাগছে, কি মনে হচ্ছে, করা যাবে শতকরা? হ্যাঁ স্যার করা যাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। স্যার মিশ্রণটা কি ইম্পর্টেন্ট এই গ্রুপ সিরির জন্য? মিশ্রণ ইম্পর্টেন্ট? হ্যাঁ অবশ্যই ম্যাডাম, কেন ইম্পর্টেন্ট নয়। স্যার ভুল গোলাচ্ছে, মানে একদম কিছুতে আসছে না। আচ্ছা, স্বাভাবিক ম্যাডাম, ঠিক আছে। মিশ্রণ, ওই তো আমি দেখবেন মিশ্রণ ক্লাসে বলেছিলাম, এর আগে তো আমি 10 ব্যাচে মিশ্রণ করিয়েছিলাম, তো ওরা আপনাকে বলে স্যার শুধু দুধ আর স্যার জল, স্যার শুধু পায়েস হয়ে যাচ্ছে মিশে গিয়ে, কী করা যায়। কিন্তু ম্যাডাম লিমিটেড টাইপ আর কি, আপনাদের অ্যারিথমেটিকের সবচেয়ে কঠিন চ্যাপ্টার হচ্ছে পার্সেন্টেজ আর লস প্রফিট। মিশ্রণ, হ্যাঁ, আর মিশ্রণ সহজ, ওখানে লিমিটেড টাইপ, 4টে টাইপ, বেশি টাইপ নেই। আর এখানে দেখুন কতগুলো টাইপ আপনি পাবেন,
শুধু নতুন নতুন টাইপ পাবেন, নতুন নতুন করে শিখবেন। আনসার তো একজনেরও আসেনি। সানিয়া ম্যাডাম, আনসার কত হলো? করছি স্যার। শিপ্রা ম্যাডাম? করছি, এতক্ষণ গল্প শুনছিলাম। বাকি দিশা ম্যাডাম করেছেন? করছি। সময় লাগছে তো, প্রচুর লাগছে আর কি, এতটা সময় নিলে হবে না। বলরাম স্যার বলুন। বলছে এখানে যে পিটার তার আয়ের 10% সঞ্চয় করে। তাহলে এখানে তিনটে গল্প আছে, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়, আর একটা হচ্ছে সঞ্চয়। এই হচ্ছে তিনটে গল্প। এবার আপনাকে আমি একটা কথা বললাম, আপনাকে বললাম যে আমি 10% সঞ্চয় করি। আপনাকে এই কথাটা বললাম যে আমি আমার আয়ের 10% সঞ্চয় করি। তাহলে আপনি কি বুঝবেন এখান থেকে? কি বুঝতে পারবেন এই এই কথাটা বলার পর? আপনি এটাই তো বুঝতে পারবেন না যে স্যারের আয় যদি 100 টাকা হয়, তাহলে স্যার 10 টাকা সঞ্চয় করছে। মানে আয়ের 10% মানে কি? আয় 100 টাকা হলে 100-র 10% 10 টাকাই হয়। তাহলে স্যারের আয় যদি 100 টাকা হয়, তাহলে স্যার সঞ্চয় ক টাকা করছে? 10 টাকা করছে। তাহলে স্যার যদি সঞ্চয় 10 টাকা করে, তাহলে ব্যয় কয় টাকা করছে? 90 টাকা। 90 টাকা। তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিয়ে দিন, ঠিক আছে? মানে স্যার ব্যয় করছে আর কি 90 টাকা আর কি। এবং অ্যাকচুয়ালি ঘটনা এটাই ঘটে থাকে আমার সঙ্গে আর কি, যদি কাছে টাকা থাকে সব খরচ হয়ে যায় আর কি, সঞ্চয় জিনিসটা হয় না আর কি। মানে সেই শুরু থেকে একটা মোটিভেশন আমার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যতদিন রয়েছো ততদিন যা ইচ্ছা হবে করে যাও, দরকার হলে ধার করে ঘি খাও। মানে ধার করে, মানে টাকা নেই আর কি, টাকা নেই, তারপরে পরে পাশের বাড়ি থেকে ধার করে নিয়ে এসে ঘি নিয়ে এসে খেয়ে নাও আর কি, তারপরে দেখা যাবে ধার পরে শোধ হবে। তো যাই হোক, আমি 100 টাকা আয় করছি, সঞ্চয় করছি 10 টাকা, তাহলে ব্যয় হচ্ছে আমার 90 টাকা। 2 বছর পরে, কত বছর পরে? 2 বছর পরে আমার আয় যদি 20% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে তাহলে আমার আয়টা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? বলছে 20%। তাহলে আমার আয়টা এখন কত? 20% বৃদ্ধি পাওয়ার পর 120। তাহলে আমার আয়টা 120 হয়ে যাবে। তাহলে আয়টা 120 হয়ে যাওয়ার পর তখনও সে আগের সমপরিমাণ টাকা সঞ্চয় করে। মানে তখনও আমি আগের যে টাকাটা সঞ্চয় করতাম আর কি, সেটাই আমি সঞ্চয় করছি। মানে সঞ্চয় আমার বেশি হবে না, ওইটাই হবে। তাহলে আগে আমি কয় টাকা সঞ্চয় করতাম? 10 টাকা সঞ্চয় করতাম। তাহলে এখনও সেই 10 টাকাই সঞ্চয় করি। তাহলে বলুন তো এখন আমার ব্যয়টা কত হয়েছে? এখন আমার ব্যয় কত? 110। 110। তাহলে আমার ব্যয় আগের তুলনায় বেড়েছে না কমেছে? বেড়েছে 20 টাকা। 20 টাকা আমার বেড়ে গেছে আর কি। এবার কত শতাংশ বেড়েছে? তাহলে 20 টাকা যে বাড়লো, এটা 90 টাকার ওপর থেকে বাড়লো নাকি 110 টাকার ওপর থেকে বাড়লো? 90 টাকা। তাহলে 90 টাকায় আমার 20 টাকা বেড়েছে, তাহলে 100-এ কত বাড়বে? তাহলে এই 0 0 কেটে দিন, মানে হচ্ছে 200/9, তাই তো? তাহলে 200/9 মানে হচ্ছে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, মানে 22 দশমিক কিছু একটা হবে আর কি। আর একটা মাত্র অপশানেই রয়েছে 22.29%। বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট অঙ্কে আমরা যাব। চলে এবার জল ভাত একটু অঙ্ক আছে। বলছে যে যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি? মিসলেনিয়াস এক্সাম। চলুন চটপট আপনারা আনসার করুন।
চলুন আনসার চলে এসেছে প্রত্যেকের, যে এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, মানে এ আছে আর বি আছে, তাহলে এ এর বেতনটা এ এর বেতন বি এর থেকে কত কম, এই বি এর থেকে এ এর বেতনটা কত কম, 25% কম, তাহলে বি এর যদি 100 হয় তাহলে এ এর কত হবে 75, তাহলে বি এর বেতন এ এর বেতন থেকে কত শতাংশ বেশি, তাহলে আগে দেখুন কত বেশি, দেখুন কত বেশি, এর চেয়ে বি এর বেতন 25 বেশি আর কি, তাই না, তাহলে কত শতাংশ চেয়েছে, মানে 75-তে কত বেশি, 25 বেশি, তাহলে 100-এ কত, তো মানে 25 দিয়ে কাটুন 3, মানে 100/3, মানে হচ্ছে 33.1-3, আনসার করবেন অপশন নাম্বার বি। আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 50% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম। তাহলে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 50% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম। মিসলেনিয়াস 2018। তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে, মনে করুন একটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, প্রথম দ্বিতীয় আর হচ্ছে কি তৃতীয়, এই হচ্ছে তিনটে সংখ্যা, প্রথম দ্বিতীয় আর তৃতীয়, তাহলে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 50% কম, তাহলে তৃতীয় সংখ্যাটা ধরে নিই, তৃতীয় সংখ্যাটা কত ধরবো, 100 ধরবো, কারণ আপনারা জানেন পার্সেন্টেজে 100 হচ্ছে কিং, লস প্রফিট, এবং পার্সেন্টেজে 100 কিং, সবসময় 100কে ধরে ক্যালকুলেশন আমাদের করতে হয়। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটা 40% কম মানে কত, প্রথম সংখ্যাটা হবে 60, আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে 55% কম মানে কত হবে 45। এখন বলছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি, এই যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত কম, আগে দেখুন কত কম আছে, এটা 15 কম, 15 কম, তো এটা 60 মানে 15 কম, তার মানে 60-এ 15 কম, তাই না, তাহলে 100-এ কত কাটুন 25%, আনসার করবেন অপশন নাম্বার ডি। তাহলে 13 নম্বর অঙ্ক করবেন আপনারা, বলছে এ এর মাসিক বেতন বি এর চেয়ে 25% কম, তবে বি এর মাসিক বেতন এ এর মাসিকের বেতনের কত বেশি, এটা পারবেন আপনারা, চলুন করে নেবেন। নেক্সট প্রশ্ন কি বলছে, যে এক্স মাইনাস ওয়াই এর 50% ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর 30% হয়, তবে এক্স ওয়াই এর শতকরা কত ভাগ, এক্স ওয়াই এর শতকরা কত ভাগ, বলুন আনসার কত এলো, চলুন তাহলে দেখি একটু কত দূর কি হচ্ছে না হচ্ছে। তাহলে যদি এক্স মাইনাস ওয়াই এর 50%, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানে কি গুণ এর 50% ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর মানে কি গুণ 30%, পার্সেন্ট পার্সেন্ট কেটে দিন, 0 0 কেটে দিন, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু 5 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু 3, তাহলে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y, 3x প্লাস 3y। তাহলে এবার ওই যে ক্যালকুলেশন করুন কোন দিকে কি যাবে না যাবে, ওদিক থেকে ধরে এদিকে নিয়ে আসুন মানে 2x, এদিক থেকে ওদিকে নিয়ে যান মানে হচ্ছে 8y। তারপর যদি দেখি এদের ব্যাপার স্যাপার, তাহলে x এর জায়গায় y নিচে চলে আসবে, 8/2
কাটাকাটি করে যদি করি তাহলে 4/1, তাহলে কত পার্সেন্ট হচ্ছে এক্স ওয়াইয়ের বলছে, তাই না? তাহলে এক্স ওয়াইয়ের যদি দেখি ইন্টু 100 মানে হচ্ছে 25%। কোন অপশানে আছে? অপশান নাম্বার বি। চলুন পরবর্তী অঙ্ক। কিছুই বলেনি, জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। 150-এর 37% মাইনাস 1000-এর 0.5%। যতগুলো আমরা অঙ্ক করলাম না, তার মধ্যে সবচেয়ে কঠিন অঙ্ক হচ্ছে এই অঙ্কটা, যেটা ব্যাংক পিও 2006-এ এসেছে। সবচেয়ে কঠিন অঙ্ক এই অঙ্কটা, মানে আমার লেগেছে আর কি, সবচেয়ে কঠিন অঙ্ক এটা। 150-এর 37% মাইনাস 1000-এর 0.05%। আর কঠিন এই জন্যই, কেননা অপশানসগুলোকে ওই মানে ডিজিটাল সাম বা ইউনিট ডিজিটকে টার্গেট করে অঙ্কটা হচ্ছে না, আপনাকে সেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশান কিছুই নেই। 150-এর 37% মানে কি 37/100 মাইনাস, এখানে এই মাইনাসটা যদি আবার না দিত তাহলে অঙ্কটা কিন্তু জটিল হতো না। মাইনাস এখানে যদি গুণভাগ দিয়ে দিত, এই মাইনাসটা দিয়ে জটিলটা করে দিয়েছে এরা। তাহলে 150-এর 37% মাইনাস 1000-এর 0.05%, পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100, দশমিক তুলে দিয়ে আর একটা 100 আপনারা পেয়ে যাবেন, এখানে দুটো শূন্য। তাহলে এখন কিছুই নেই এর মধ্যে। বলুন ক্যালকুলেশন করে কত দূর কি পাচ্ছেন না পাচ্ছেন? 55। আশা করি 55 পেলেন। চলুন আনসারও 55ই হবে। আপনারা একটু ক্যালকুলেশন করে নিন, আমি ক্যালকুলেশনটা আর করছি না। মানে কিছু নেই, এখান থেকে একটা ক্যালকুলেশন হবে যে মাইনাস করে দেবেন এখান থেকে এটা, নাকি ক্যালকুলেশন করে দেব? না স্যার, করার দরকার নেই। চলুন কঠিন নয় তো, হয়ে যাবে। আগে কেটে একটু ছোট ছোট করে নিন, তারপর ওই যে ভগ্নাংশের বিয়োগ না কি আছে না, ওটা করে দেবেন আর কি। এটাকে এই 0 0 কাটুন, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 3, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 2। আর তো এখান থেকে কাটাকাটি আপনি করতে পারছেন না, মানে 37 × 3, তাহলে 37 × 3 কত হচ্ছে? 3 7 21, হাতে থাকলো 2, 3 3 9, হাতে 2 11, মানে 111/2 এখানে পাচ্ছেন আপনারা। মাইনাস একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, মানে একটা শূন্য থেকে যাচ্ছে এখানে। আর এখানে যদি দেখেন উপরে 5 নিচে 10, মানে 5 দুগুণে 10, মানে হচ্ছে 1/2। তাহলে এবারে এটার ক্যালকুলেশন করে নিন আপনি, যে 111 - 1/2। আমি কঠিন ভাবছিলাম, কিন্তু কঠিন তো নয়, তার কারণ মানে একটু সময় লাগবে আর কি, এটুকুই। মানে এখানে আবার 2 আর 2 এর এলসিএমটা করতে হবে, করে নিন এটা বাকিটা। করে দেবো কি, নাকি হয়ে গেছে? স্যার ওটা তো বিয়োগ করলেই হয়ে যাবে 110। হ্যাঁ বিয়োগ করলেই হয়ে যাবে। একটি আয়তক্ষেত্রের বাহুর পরিমাপ করার সময় ভুলে 5% এবং 3% বেশি করে মাপা হলো। নির্ণয় করা ক্ষেত্রফলে কত শতাংশ ভুল হলো? নির্ণয় করা ক্ষেত্রফলে কত শতাংশ ভুল হলো? একটি আয়তক্ষেত্রের বাহু পরিমাপ করার সময় ভুলে 5% এবং 3% বেশি করে মাপা হলো। তাহলে নির্ণয় করা ক্ষেত্রফল কত শতাংশ ভুল হলো? আপনাদের জিওমেট্রি রয়েছে, মেনসুরেশন, সেখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, সামন্তরিক, ত্রিভুজ, চতুর্ভুজ, সমকোণী, চৌপল, আয়তঘন সব আছে আর কি। ওগুলো সব হবে একটা একটা করে, অসুবিধা নেই কোনো কিছুরই। তাহলে এখানে 5% আর 3%, এই অঙ্কগুলো দেখুন আমি শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, পরেও আমি সেই যখন আয়তক্ষেত্র করাবো তখন সেই শর্ট ট্রিকই শেখাবো। একটি আয়তক্ষেত্রের বাহু পরিমাপ করার সময়, তাহলে বাহু, তাহলে আয়তক্ষেত্রের বাহুর যে সূত্র কি, বাহু বের করার সূত্র, তাই না? আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে বাহু বের করা বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে চাইছে, তাই তো? ক্ষেত্রফলে কত শতাংশ ভুল হয়েছে? তাহলে একটা আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, মনে করুন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রটা আঁকা হচ্ছে না, বর্গক্ষেত্র হয়ে গেছে এটা। এটা মনে করুন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য আর এই প্রস্থ,
প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দিতে হবে। এবার এখানেও ফর্মুলা আছে, সব আপনাদের বলা হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এর যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, আয়তক্ষেত্রের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আপনি সূত্রটাকে লিখবেন, আর কিচ্ছু করতে হবে না। 5% ভুল হয়েছে, তাহলে 5% করে নিলেন, তাহলে +5। আবার 3% ভুল করেছে, মানে 3% বেশি করে মাপা হয়েছে, 5% বেশি মাপা হলো, আবার 3% বেশি মাপা হয়েছে। 5% বেশি মাপা হয়েছে, আবার 3% বেশি মাপা হয়েছে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ আর কি। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ভুল বের করতে চাইছে, মানে সেখানে দৈর্ঘ্য 5% আর প্রস্থ 3% বেশি মাপা হয়েছে। তাহলে এই যে +3 আর +8, এই +5 আর +3 সাকসেসিভ বের করুন, তাহলেই হয়ে যাবে। +5 আর +3 সাকসেসিভ। তাহলে সাকসেসিভ বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট। আপনাদের যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো আর কি, কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেকের একটু কঠিন জায়গা লাগে। মানে চক্রবৃদ্ধি সুদ আর কি, ঠিক আছে, ওটাকে কি বলছে, মাথা মাঝে মাঝে কাজ করে না। কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করাবো একটা নতুন নিয়মে, তখন দেখবেন এই সাকসেসিভের গুরুত্ব কতটা। সাকসেসিভ তখন সেখানে মুখে মুখে শেখাবো আর কি। আর সাকসেসিভের ফর্দ মুখস্থ করাবো, ফর্দটাকে মুখস্থ করে নেবেন, যে 5%, 5%, 5% এর সাকসেসিভ কত, 10%, 10%, 10% এর সাকসেসিভ কত, 10% আর 20% এর সাকসেসিভ কত, কিছু ফর্দ আছে, সেই ফর্দটা মুখস্থ করাবো, সেখানে করে নেবেন, হয়ে যাবে। তাহলে +5 আর +3 সাকসেসিভ কত হচ্ছে, আনসার দেখুন এই যে এটা হবে 8.15% হবে। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% বাড়ালে তার ক্ষেত্রফলের কত শতাংশ বাড়বে। তার একটা বর্গক্ষেত্র রয়েছে, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। আমি এই যে বাহু রয়েছে, এগুলো তো বাহু, এই বাহুর দৈর্ঘ্য আমি 30% কী করবো, বাড়াবো। 30% যদি বাড়াই, তাহলে তার যে ক্ষেত্রফল রয়েছে, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি বলুন, বাহু স্কোয়ার, মানে বাহু ইন্টু বাহু, তাই তো। তাহলে এই যে 30% রয়েছে না, তাহলে এটাকে +30 করে দিন, দিয়ে সাকসেসিভ বের করুন। তাহলে +30 এর সাকসেসিভ কত, তাহলে +30 এর সাকসেসিভ হচ্ছে আপনার 30 30 60, আর হচ্ছে 30কে 30 দিয়ে গুণ করলে হচ্ছে 900, মানে এক ঘর আগে চলে যাবে, মানে 69। আনসার করবেন অপশান নাম্বার ডি। তাহলে 30 আর 30 এর সাকসেসিভ হচ্ছে 69। আপনারা বের করে দেখে নিন, আমি মুখে মুখে করে দিলাম শর্ট ট্রিকে। চলো নেক্সট কি বলছে, যে একটি গোলকের ব্যাসার্ধ 20% বাড়ালে তার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। তো তার জন্য আপনাকে এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানা আছে কারো? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র গোলক থেকে, সমগ্র তলের ক্ষেত্রফল ম্যাডাম 2πr², 2πr² ওটা কোথাকার, বৃত্তের ওটা 2πr²। এটা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ম্যাডাম 4 × πr²। 4 × πr²। এবার এখানে দেখুন 4 মানে তো আপনি জানেন এ সবসময় ধ্রুবক থাকবে আর কি। পাই মানে আপনারা জানেন এ হচ্ছে 22/7, এবং পাই হচ্ছে একটা কোন সংখ্যা, রেশিওনাল নাকি ইরেশিওনাল, অমূলক সংখ্যা। আর এটা হচ্ছে কি আর মানে কি, আর মানে আপনারা প্রত্যেকেই জানেন সেটা হচ্ছে ব্যাসার্ধ। এখানে কি বাড়ানোর কথা বলেছে, ব্যাসার্ধ বাড়ানোর কথা বলেছে, হ্যাঁ কি না, ব্যাসার্ধ বাড়ানোর কথা বলেছে। তো তার মানে r × r, তাহলে 2বার সাকসেসিভ এখান থেকে বের করে দিন 20%-এর। তাহলে 20%-এর 2বার সাকসেসিভ কত হবে, তাহলে 20 আর 20 40, দুটোকে গুণ করে দিন, মানে হচ্ছে কত 400, 4 আগে যোগ করে দিন, মানে হচ্ছে 44% হবে সাকসেসিভের। অপশান নাম্বার এ, মানে 20% আর 20%-এর সাকসেসিভ আমি বের করব। 20%-20%-এর সাকসেসিভ বের করার জন্য দুটোকে যোগ করলাম 40, আর দুটোকে গুণ করলাম, দুটোকে গুণ করে কত হবে 400 হবে। আর আমি পরের ঘরে আমি যে কোনো দুটোকে রাখতে পাবো, তিনটাকে সংখ্যাকে রাখতে পাবো না।
তো তার জন্য আগের সংখ্যাটাকে এর সঙ্গে যোগ করে দিতে হয়, মানে 44। শিখিয়ে দেবো সাকসেসিভ কীভাবে কী হচ্ছে, অনেকগুলো টাইপস আছে সাকসেসিভের। চলুন 19 নম্বর অঙ্ক, যে তাজা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে, 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? তো নেক্সট টাইপ, তাহলে এখানে কি বলছে? তাজা ফল, তাহলে একদিকে তাজা লিখুন আর একদিকে লিখুন হচ্ছে শুকনো। বলছে যে তাজা ফলে 68% জল থাকে, তাহলে জল যদি 68% থাকে তাহলে সেখানে যে সলিড যে অংশটা, সলিডটা কতটুকু থাকে বলুন? তাজা ফলে 68% জল থাকে, তাহলে সলিড কতটুকু থাকবে সেই তাজা ফলটাই? 32% থাকবে হচ্ছে সলিড। তাজা ফলটায় সলিড কতটুকু থাকবে? সলিড থাকবে হচ্ছে 32%। তাহলে পার্সেন্ট তুলে দিয়ে কি করব? নিচে 100 পার্সেন্ট তুলে দিয়ে নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে 100। পরে কি বলছে? পরে শুকনো ফলে 20% জল থাকে, তাহলে শুকনো ফলে যদি 20% জল থাকে তাহলে সলিড কতটুকু থাকে শুকনো ফলে? 80%। তাহলে শুকনো ফলে 80%, মানে পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100, এটুকু লেখা হয়ে গেল। এবার বলছে যে 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? 100 কেজি তাজা ফল থেকে 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? তাহলে এইরকম 100 কেজি ইন্টু 100 কেজি থেকে আপনি এক্স কেজি শুকনো ফল পেয়ে যাবেন, আর এই দুটোই কী হবে? ইকুয়াল হবে, সমান হবে। ব্যাস, ফর্দ হয়ে গেল। এবার এখান থেকে আপনি ক্যালকুলেশন যদি করেন, এই 100 আর এই 100 কেটে দিন, এই 0 আর এই 0 কেটে দিন, এই 8 দিয়ে কেটে দিন, 4 8 32, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু 10 আর 4 মানে হচ্ছে 40 কেজি। তাহলে 40 কেজি তাজা ফল থেকে আমরা 10 কেজি শুকনো ফল পাবো। অপশান নাম্বার বি করবেন সঠিক অ্যান্সার। যদি বুঝে থাকেন তাহলে পরেরটা ট্রাই করুন, যে তাজা আঙুরে 80% জল থাকে এবং কিশমিশে 10% জল থাকে। যদি কিশমিশের ওজন 250 কেজি হয় তাহলে তাজা আঙুরের মোট ওজন কত কেজি ছিল? তাহলে একদিকে তাজা আঙুর আর একদিকে হচ্ছে কিশমিশ। তাজা আঙুরে হচ্ছে কি? তাজা আঙুরে 80% জল থাকে, তাহলে সলিডটা কত থাকে, মানে যেটা মানে প্রোটিনটা আর কি, ঠিক আছে, একদম আঙুরের মধ্যে যে খনিজ উপাদান ভিটামিন যেটা, ওইটা 20% থাকে। হ্যাঁ, বাকিটা তো জল থাকে, তাহলে 20/100। আর কিশমিশে যদি দেখি 10% জল থাকে, মানে কিশমিশ বুঝতে পারছেন কতটা উপকারী আর কি। 10% জল মানে বাকি 90%, মানে ওটাকে শুকিয়ে না, ঠিক আছে, মানে একদম সেই নিংড়ে নিয়েছে আর কি ওই জলটাকে, ওখানে শুধু প্রোটিনই বেঁচে গেছে। প্রোটিন থাকে ওখানে, অবশ্যই থাকে, ওজন বাড়ায় তো। 10% যদি জল থাকে তাহলে 90% কি আছে? সলিড অংশটা রয়েছে। এবার কি বলছে যে যদি কিশমিশের ওজন 25 কেজি হয়, এই কিশমিশের ওজনটা যদি 250 কেজি হয়, 250 কেজি হয়, তাহলে কি বলছে যে আঙুরের মোট ওজন কত? তাহলে আঙুরের ওজন হচ্ছে x কেজি। এখান থেকে কাটাকাটি করলে 20 দিয়ে কেটে দিন, মানে এটা কত হবে? 5 হবে। এটাকে 5 দিয়ে কেটে দিন, মানে কত হবে? 20 হবে। এই 0 আর এই 0 আমি কেটে দিলাম, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 125। তাহলে x ইকুয়াল টু 9 আর 125 গুণ করলে কত হয়? 900, আর হচ্ছে আপনার 1025। তাহলে 9 ইন্টু 125 মানে কত? 1125, সরি 1125। আনসার করবেন সি। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। বলছে এক্স এর মাসিক আয় হচ্ছে 25,000 টাকা। আচ্ছা, এটা আপনাদের রিপিট হয়ে গেছে, এর আগে করিয়েছিলাম। চলো নেক্সট অঙ্ক। বলছে শহরের জনসংখ্যা, আচ্ছা এটা 2 বছর আগে করবেন, ঠিক আছে, 2 ইয়ার আগে। 2 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল 5 লাখ।
2 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল হচ্ছে 5 লাখ, যদি বার্ষিক জন্মহার 6% এবং বার্ষিক মৃত্যুহার যদি 3% হয়, তাহলে বর্তমানে শহরের জনসংখ্যা কত? দেখুন শিপ্রা ম্যাডাম এই জায়গাটায় সমস্যা ছিল, তাহলে সমস্যাটা আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, তো জনসংখ্যার অঙ্কের টোটাল যে দুটো টাইপ, মেনলি আপনি 2 টাইপস পাবেন জনসংখ্যার অঙ্কে। ও জনসংখ্যার অঙ্কে অসুবিধা হচ্ছিল না, ভোটের অঙ্কে বললেন না? হ্যাঁ স্যার। আচ্ছা, ভোটের অঙ্কে অসুবিধা হওয়ার তো কথা নেই ম্যাডাম, ওখানে তো সহজ সরল অঙ্ক আছে। স্যার আমি করছিলাম কিন্তু আমার হচ্ছে না। ঠিক আছে ম্যাডাম, করবেন, যদি অসুবিধা হয় আমাকে জানাবেন। তাহলে এটা করছি না। চলুন, তাহলে 2 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল হচ্ছে 5 লাখ, তাহলে এটা আপনারা একটু HW করে আমাকে দেবেন তো, দেখি কেমন কি শিখেছেন জনসংখ্যার অঙ্ক। মানে 6% কি হচ্ছে বার্ষিক জন্মহার 6% আর মৃত্যুহার 3%, মানে আলটিমেটলি কি হচ্ছে আপনার বলুন তো? 6% বাড়ছে, 3% কমছে, মানে কি হচ্ছে ব্যাপারটা? আলটিমেটলি 3% বাড়ছে প্রত্যেক বছর। তাহলে 2 বছর আগে জনসংখ্যা ছিল 5 লাখ, প্রতি বছর যদি 3% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে বর্তমানে কত? চলুন এটা আপনারা হোমওয়ার্ক করবেন। ক্লাস কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল? স্যার বলছি 14 এর অঙ্কটা একবার দেখাবেন? 14 লাস্টের দিকে লিখে বুঝতে পারি। হ্যাঁ, এই যে এখানে x/4/1 হচ্ছে, এবার এখানে xy এর শতকরা মান কি, তো ওই জায়গাটা কি করে বুঝতে পারছি? 1/4 × 100 না ওটা? আচ্ছা, 1/4 × 100, এই যে এটা। হ্যাঁ। আচ্ছা, যদি এখানে কি বলেছে যে x - y এর 50% ইকুয়াল টু x + y এর 30% হয়, তবে x - y এর শতকরা ভাগ কত? তাহলে এখান থেকে আমরা মান বের করলাম তো, যে x এর মান বের করলাম 4 আর y এর মান বের করলাম 1, এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার তবে বলেছে যে x y এর শতকরা কত ভাগ? x, আচ্ছা এটা x y এর হতো নাকি y x এর হতো? বলুন। আচ্ছা, সম্ভবত এটা y x এরই হবে। চলুন তারপরে একবার দেখে জানিয়ে দেবো। হ্যাঁ, y x এরই হবে। চলুন, বোঝা গেছে? তাহলে মানে এখানে যদি y x এর শতকরা, তাহলে মানে এটা সাজাচ্ছে কি করে আমি বুঝতে পারছি। আচ্ছা ম্যাডাম, তারপরেও এখনো বুঝতে পারেননি ম্যাডাম? না স্যার, এই লাস্টের পার্টটা আমি বুঝতে পারি। আচ্ছা, লাস্টের বার। আচ্ছা ম্যাডাম, এই x এর মান x এর মান 4 আর y এর মান 1 এসছে, এটা কি বোঝা গেছে? এইটুকু করতে পেরেছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, এটুকু করতে পেরেছেন। চলুন নেক্সট বলছি। নেক্সট বলছে যে y x এর কত শতাংশ? তাহলে yটা কত? মানে yটা 1 আর xটা কত? xটা হচ্ছে 4। তাহলে x এর কত শতাংশ y? তাহলে দেখুন x যদি 4 হয় তাহলে y হচ্ছে 1, হ্যাঁ কি না? এবার শতাংশে যেহেতু চেয়েছে তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ব্যাপার। যেটা হোমওয়ার্ক দিলেন ওটা